উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যমপন্থী রাজনীতি করে। আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধ থাকবে যুগপৎ সঙ্গীদের সাথে। বৃহস্পতিবার নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরবর্তী অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে হতাশ করেছে বলে মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র আসক। মানবাধিকার সংস্থাটি বলেছে, এখনও নির্বিচার গ্রেপ্তার চলছে, হেফাজতে মৃত্যু এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, যা আগের সরকারের দমনমূলক আচরণের পুনরাবৃত্তির মতোই মনে হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির কারণে নাগরিকের নিরাপত্তা বিষয়ক উৎকণ্ঠা রয়েছে। আজ বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর মানবাধিকারের অব্যাহত সংকটময় পরিস্থিতি শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। থ্যাংক ইউ। জি, আইন ও সালিশ কেন্দ্রের এই কমেন্টটা দিয়ে যদি শুরু করি, তারা বলেছে যে হাসিনা সরকার, আগের সরকার অর্থাৎ হাসিনা সরকারের যে দমনমূলক যে পরিস্থিতি ছিল সেটা তারা বর্তমান সরকারের মধ্যে দেখতে পাচ্ছে, এবং নাগরিকের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উৎকণ্ঠা আছে সেটা তারা উল্লেখ করেছে। কি বলবেন আপনি? না, এটা হাসিনার সাথে তুলনা করে তারা যে একটা খেলো প্রতিষ্ঠান, এটা প্রমাণ করতে চাইলেন। কোথায় হাসিনা আর কোথায় আমরা? আমাদের সময় একটা গুম হয়েছে, শুনেছেন? আমাদের সময় এই যে হাসিনার আমলে 3000-এর মতো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। আমাদের এখানে কিছু অভিযোগ আছে যে 3-4-5টা অভিযোগ আছে যে তারা পুলিশ কাস্টডি বা সিকিউরিটি ফোর্সের কাস্টডিতে মারা গেছেন। বাট প্রত্যেকটার ক্ষেত্রে তো আমরা ইনভেস্টিগেশন করছি, পুরোটাই ট্রান্সপারেন্ট। এমন না যে আমরা রাতের বেলায় নিয়ে যে তাকে একটা নাটক সাজিয়ে তারপরে পিছন দিকে গুলি করে মেরে ফেললাম ক্রস ফায়ারে, সেগুলো কি আমাদের সময় হয়েছে? তা আপনি যখন এই তুলনাগুলো আনবেন হাসিনার সাথে, তাহলে তো আপনার বোঝা যায় যে আপনার অ্যাজ এ অর্গানাইজেশন আপনার ওয়েটটা কোথায়, আপনি কী ধরনের শব্দ চয়ন করছেন। আমরা সত্যিকার অর্থে আমরা তো চেষ্টা করছি এবং আমাদের চেষ্টার কোনো অন্ত নাই, কিন্তু আপনি যখন আমাদের এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি যখন এটাকে হাসিনা রেজিমের সাথে তুলনা করেন, তখন আমার বলতে বাধ্য হই যে আপনি আসলে প্রপোর্শনের জ্ঞানটা আপনার নাই। আপনি কিভাবে কম্পেয়ার করবেন সেই বিষয়টার সম্পর্কে একটা আইন ও সালিশ কেন্দ্র সম্পর্কে আমরা জানতাম যে এটা একটা ভালো রেসপেক্টেড একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, কিন্তু তারা যেই এটা আমি পড়েছি, আমি খুবই বলবো যে এটা এই যে মাত্রা জ্ঞানহীন যে এই শব্দগুলো, এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া থাকবে সরকারের? না, আমাদের প্রতিক্রিয়া কি, ওনারা ওনাদের কাজ করছেন, তাদের কাজকে আমরা সম্মান জানাই। বাট আমরা মনে করি যে আপনি যখন শব্দ চয়ন করবেন তার আগে আপনার হাতের এভিডেন্সটা কি। এমন একটা সময় 15.5 বছরে আপনি 3500 থেকে 4000 লোক গুম হয়েছে। আমাদের সময় একটা ইনস্ট্যান্স পেয়েছেন। 15.5 বছরে 3000-এর মতো লোককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। আবার সময় আপনার কতগুলো হত্যাকাণ্ড হয়েছে, শাপলা হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাইদির ভার্ডিকের সময় 160 থেকে 200 জনকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তারপরে আপনি ধরেন 3-3টা ইলেকশন রিগিং হয়েছে, তারপরে হেফাজতের উপরে ক্র্যাকডাউন হয়েছে। বাংলাদেশে একটা ভয়ঙ্কর অন্ধকার একটা এবং সেটার এভিডেন্স আমরা কোথায় দেখছি? বিবিসিতে দেখছি, আমরা আল জাজিরাতে দেখছি। আপনি তার সাথে যখন কম্পেয়ার করেন তাহলে বলতে হবে যে আপনার শব্দ জ্ঞান সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই, আপনি কোন শব্দটা ইউজ করবেন। তারা আইন শৃঙ্খলা নিয়ে নাগরিকের একটা উৎকণ্ঠা আছে, সেটা না, নাগরিকের উৎকণ্ঠা থাকতেই পারে, এবং আমরা তো আমাদের কথাগুলো বলছি, আমরা দেখাচ্ছি যে দেখেন এই যে নাগরিকের যে উৎকণ্ঠা, আমরা তাদের উৎকণ্ঠাকে সম্মান দেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সবাইকে বলবো যে আপনার স্ট্যাটিস্টিক্স দেখেন, বাংলাদেশে ক্রাইমের স্ট্যাটিস্টিক্সটা কি, এইটা কি সত্যিকার অর্থে ভয়ঙ্কর রকমের অবনতি হচ্ছে নাকি সিচুয়েশন স্ট্যাবিলাইজ আছে। একটা জিনিস অনেকে ভুলে যান যে এটা একটা পোস্ট রেগুলেশন, একটা পোস্ট গণ অভ্যুত্থানের পরের গভর্নমেন্ট। ওই সময় কত ভয়ঙ্কর একটা সময় যায় কত দেশে, বিভিন্ন দেশে এখানে হাজার হাজার রিভেঞ্জ কিলিং হয়। আমরা সেই জায়গায় দেশটাকে স্ট্যাবিলাইজ করেছি এবং আমরা দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের মানুষ রিজিলিয়েন্ট একটা পিপল, এবং তারা সমস্ত এই ধরনের ক্রাইসিসে তারা সত্যিকার অর্থে একটা যে বাংলাদেশের যে ক্লোজ নিট যে একটা সোসাইটি,
সেটা প্রমাণ করছে, এবং এই প্রমাণের পিছনে বড় একটা ভূমিকা পালন করেছে প্রফেসর ইউনূসের মোরাল লিডারশিপ এবং ইন্টারিম গভর্নমেন্টের যে মোরাল লিডারশিপ, সেটা একটা কাজ করেছে। আপনি 300 350 আপনার আন্দোলন হয়েছে, আপনি এমন কোনো দিন নাই যে আন্দোলন হয় নাই। তা আপনি অন্যান্য হাসিনার আমলে কি হতো, একটা আন্দোলন করলেই তো গুলি করে ফেলতো। আমরা কোনোটাই আপনি শুনেছেন যে আমরা লেথাল উইপেন ইউজ করেছি, যেটা সালাউদ্দিন আহমেদ উল্লেখ করছিলেন যে একটা পরিস্থিতি। তাহলে আপনি যখন এগুলোকে আপনাকে পাশ কাটিয়ে এই ধরনের শব্দ চয়ন করেন, তখন তো আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসাবে আপনি আসলে ক্রেডিবিলিটি কোশ্চেনের সম্মুখীন হয়ে যান। জি, আমরা যদি আরেকটি বড় প্রসঙ্গে আসি, রোহিঙ্গা ইস্যু। এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা এবং এটা কখনোই সমাধান করা যাচ্ছিল না। কিন্তু যখন অন্তর্বর্তী সরকার নানামুখী তৎপরতায় রোহিঙ্গা সংকট পুনরায় একটা বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে বলে আপনি এপ্রিল মাসে যখন আপনি গণমাধ্যমে বলেছেন, তখন মানুষ আসলে আশা দেখেছে। প্রধান উপদেষ্টা যখন বলেছেন যে এই ঈদে না হোক পরের ঈদে তারা তাদের নিজ দেশে নিজ মাতৃভূমিতে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারবেন, তখন মানুষের একটা ভরসা তৈরি হয়েছিল। সেই জায়গায় আসলে অগ্রগতি কতটা, আমরা তো মানে প্রায় 1.5 লাখের মতো পাঠানোর কথা ছিল, যেটা নিয়ে কথাও হয়েছিল, তারা কথাও দিয়েছিল আপনাদেরকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে উল্টো আরও এসেছে। না, উল্টো আসা শুরু হয়েছে অক্টোবর 2023 সাল থেকে। জি, যখন ওই যে 27-10 একটা অফেন্সিভ শুরু হলো, তখন থেকে এই পর্যন্ত 1.5 লাখ লোক এসছে, নতুন ইনফ্লাক্স। বিকজ তারা হচ্ছে যে তারা রাখাইনে এই পুরো যে আরাকান আর্মি আর তাতমাদাও মানে মায়ানমার মিলিটারির মধ্যে যে ক্ল্যাশ হচ্ছে, সেটার মাঝখানে পড়ে গিয়েছে। তারা জীবনের ভয়ে তারা বাংলাদেশে এসে, আমরা কি এখন এই লোকগুলোকে ঠেলে দিব? না, অবশ্যই না। তাহলে অবশ্যই সেই জায়গা থেকে তারপর আমরা যেটা হয়েছে যে কূটনীতিক সাফল্য হচ্ছে যে মায়ানমার এত বছর ধরে এদেরকে স্বীকারই করতো না যে তারা রোহিঙ্গা পিপল, এখন কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করছে। মায়ানমার এতদিন ধরে আমরা 8 লক্ষ লোক, সেই আগের রেজিমের থেকে 8 লক্ষ রোহিঙ্গার আমরা লিস্ট পাঠিয়েছিলাম, তারা এই আশায় যে তারা স্বীকার করবে যে এরা রোহিঙ্গা, এদেরকে ফিরিয়ে নিব, এতদিন তো কিন্তু তারা বলেন। আমাদের কূটনীতিক সাফল্য হচ্ছে যে তারা স্বীকার করছে যে না, 1,80,000-কে আমরা এখন ফিট মনে করছি তারা রিটার্ন করার মতো। কিন্তু কথা হচ্ছে যে এই অবস্থায় কি আমরা ফেরত দিব কিনা, বা ইন্টারন্যাশনাল কমিউনিটি বা কি বলবে যে আমি যদি ওদেরকে এই অবস্থায় তাদেরকে আবার পাঠানোর উদ্যোগ নেই, ইন্টারন্যাশনাল বলবে যে তুমি তাদেরকে একটা সিভিল ওয়ারের মধ্যে ঠেলে দিচ্ছ, সেটা তো সম্ভব না। আমরা আমাদের সরকার তো একই কথা বলতো। হাসিনা সরকারের সময় কিন্তু বলেছে যে ওখানে পরিবেশ নেই, হাসিনা সরকারের সময় 2017 সালে ক্ল্যাশ হয়েছিল, তারপরে কিন্তু ক্ল্যাশ ছিল না। ক্ল্যাশটা মূলত বেশি শুরু হয়েছে 2023-এর পরের থেকে। হ্যাঁ, আর আমরা তো আমাদের চেষ্টাটা আগে তো হাসিনার সরকার আমলে কি তারা বলেছে যে 1,80,000 লোক ফিট আছে, আমরা তাদেরকে নিয়ে যাব, তারা কোয়ালিফাই করে। আমরা তো সেই কাজটা ভালো মতো করছি, আমাদের ডিপ্লোম্যাটিক অফেন্সিভ বাড়িয়েছি, তা আমরা আমাদের যারা সব এই রিজিওনাল বন্ধু তাদের সাথে আমরা মিলে মিশে আমরা একটা রোহিঙ্গা পলিসি আমরা ফোকাস করছি, এবং এমন সময় করছি যখন সত্যিকার অর্থে ইন্টারন্যাশনালি এই ক্রাইসিসটা অলমোস্ট ফরগটেন হয়ে গিয়েছিল, মানুষের মনের থেকে এটা চলে গিয়েছে সেই জায়গায়। এবং আজকে প্রফেসর ইউনূসের ডিপ্লোম্যাটিক এফার্টের কারণে এবছরের সেপ্টেম্বরের 30 তারিখে নিউ ইয়র্কে রোহিঙ্গাদের উপরে একটা বড় কনফারেন্স হবে রোহিঙ্গা ক্রাইসিসের উপরে। আমরা আশা করছি ওয়ার্ল্ডের 170টা দেশ এখানে পার্টিসিপেট করবে। এটা ইউএন হোস্ট করছে, আমরা সেখানে থাকব। বড় বড় পৃথিবীর যারাই এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যারা উদ্বিগ্ন তারা সবাই থাকবেন। কি আশা করছেন সেখানে? আমরা তো আশা করছি যে এর ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা ওয়ার্ল্ডের আবার ম্যাপে ফিরে আসবে, সবাই এটাকে নিয়ে ভাববে যে না, এই ক্রাইসিস, এই জনগোষ্ঠী কতকাল তারা আর এই পারসিকিউশনের শিকার হবে। এটা তো আনবিলিভেবল, এত বছর ধরে তাদেরকে এটা একটা ডিকেডের পর ডিকেড তারা এই পারসিকিউশনের শিকার হচ্ছে। এক্স্যাক্টলি, তাদের জায়গায় নিজেকে চিন্তা করলে তো আসলে সেভাবেই আসলে এরকম হতভাগ্য, এবং এই যে মায়ানমার যেই এদের প্রতি যে অবিচার করেছে, এটা তো আনবিলিভেবল। এবং ইউএনএ আপনি জানেন, ইউএন কোর্টের
যে ইন্টারন্যাশনাল কোর্টে এটা বিচারাধীন আছে, সবাই বলছে যে এটা একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইডের বিচার হচ্ছে, এটা ভয়াবহ বিষয়। জি, বিনিয়োগ সম্মেলন করলেন আপনার, খুবই আলোচিত ছিল, খুবই মানে আশা জাগা নিয়ে ছিল। পৃথিবীর নানান প্রান্ত থেকে বিনিয়োগকারীরা এসেছেন, তারা শুনেছেন, দেখেছেন, বাংলাদেশ ঘুরেছেন। কিন্তু সম্প্রতি সিপিডি বলছে যে অন্তর্বর্তী সরকারের সময় বিনিয়োগের জন্য আস্থার পরিবেশ ফিরে আসেনি। আগেও অনিশ্চয়তা ছিল, এখনও সেটা চলমান আছে। আমি বলবো যে আপনার ফিগার দেখেন, এগেন আমি বলবো ফিগার দেখেন। এই বছরের যে প্রথম যে ফার্স্ট কোয়ার্টারের ফিগার বলছে যে গত বছরের ফার্স্ট কোয়ার্টারের চেয়ে এটা দ্বিগুণ ছিল। এবং আমরা যে প্রথম শেষের দুইটা, আমি জুলাই টু সেপ্টেম্বর ইয়েটা বলছি না, বিকজ ওই সময়টা আমরা এই গণ অভ্যুত্থানের সময়, ওই সময়টা তারপরে থেকে স্টিডিলি পিক করেছে। এবং আমরা যে কয়টা কনফারেন্স করেছি তার রেজাল্টগুলো এখন আসা শুরু হচ্ছে। আপনি এখন বলতে পারেন যে আমি বাংলাদেশটা এখন বেটার জায়গায় যাচ্ছে, আপনি তখন মানুষ শুনে এবং এই জিনিসগুলো ট্রান্সলেট হতে হতে বিনিয়োগ আসতে আসতে সময় লেগে যায়। আমরা যে কাজ করে যাচ্ছি আপনাকে আমরা বলতে পারি এই কাজের ফসল তুলবে আমাদের পরবর্তী গভর্নমেন্ট, সেটা যেই পার্টির গভর্নমেন্টই আসুক। তারা এসে দেখবে, বিকজ আমরা তো পুরো ওয়ার্ল্ডকে চেনাচ্ছি যে বাংলাদেশ এখন স্ট্যাবল কান্ট্রি, বাংলাদেশ একটা পিসফুল কান্ট্রি এবং বাংলাদেশে বিনিয়োগ বান্ধব রিফর্ম নেওয়া হয়েছে। আপনি আসলে আপনি ইয়ে করবেন। আর প্রফেসর ইউনূসের এটা হচ্ছে মাল্টিপ্রং এফার্টস। আমি শুধু পলিসি ঠিক করছি না, আমি লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলোও আমি ট্যাকেল করছি। যে কেমন আমরা চিটাগাং পোর্টকে আরও মডার্নাইজ করছি, আমরা চিটাগাং পোর্টকে আরও এফিশিয়েন্ট করছি, যাতে যে লোকটা, যে কোম্পানির মালিক, সে এসে যে যদি আমাদের দেশে একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করে, সে যেন নিশ্চিতে থাকে যে তার যে প্রোডাক্টটা বিদেশে এক্সপোর্ট হতে তেমন একটা কষ্ট হবে না, দেরি হবে না। জি, আগামী 5 বছরে জাপানে অন্তত 1 লক্ষ তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। আপনারা জাপানে গিয়েছিলেন, সেখানে কথা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে এবং সেখান থেকে এই প্রতিশ্রুতিটা পাওয়া গেছে। এর শর্ত হচ্ছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে এবং আরও কিছু স্কিলড ব্যাপার আছে বোধহয়, আমি যতটুকু দেখেছি গণমাধ্যমে। মূলত আমাদের এই সেক্টরটাই আসলে বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছে বা টিকিয়ে রাখে। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে এই প্রবাসীরাই যে রেমিটেন্স পাঠান, সেটা আমাদের বিরাট শক্তি। সেই জায়গা থেকে এই 1 লক্ষ বাঙালি তরুণ জাপানে যে পাঠানোর প্রক্রিয়া, এটি খুবই তরুণদের মধ্যে বিশেষ করে খুবই আশা তৈরি করেছে। সেই জায়গা থেকে আসলে প্রস্তুতি কি নিয়েছেন আপনারা, কতটুকু প্রস্তুতি? এটা নিয়ে প্রস্তুতির কাজ তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা দেখছে, অন্যান্য যারা অ্যাসোসিয়েটেড এজেন্সি ডিপার্টমেন্ট তারাও দেখছে, এবং আমরা প্রাইভেট সেক্টরেরও হেল্প চাচ্ছি, বিকজ এত বিশাল একটা কাজ শুধু আমরা একা করতে পারবো না। জাপান প্রবাসী যে বাংলাদেশি কমিউনিটি, তাদেরকে আমরা সম্পৃক্ত করছি, বিকজ তারা আসলে ডিমান্ডটা কি, কোথায় কোথায় জবের অপরচুনিটি এটা জানে। প্লাস জাপানে বাংলাদেশ বান্ধব জাপানিজ ইনভেস্টর, তাদের সাথে আমরা একটা সংযোগটা বাড়াচ্ছি, যাতে তারা বাংলাদেশকে ফোকাস করে, যেন এইখান থেকে আমরা প্রচুর ছেলে মেয়ে নিতে পারবো। এই জায়গাটা আমাদের আসলে অনেক বছর ধরে এক ধরনের, আমি বলবো যে আগের গভর্নমেন্ট অবহেলা করেছেন। আরও অনেক, নেপালে দেখেন ওরা অনেক আগের থেকে চেষ্টা করার কারণে এখন নেপালের 1,30,000 বা 1.5 লক্ষ নেপালি মানুষ এই জাপানে আছে। আমাদের সেখানে সংখ্যা 30, 40, 50 হাজারের বেশি না। আমরা এটা বাড়াতে পারবো। আমরা একটা মুভ নিয়েছি আমাদের এম্বাসির মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা জাপানদেরকে বলছি যে তুমি আরও বেশি স্টুডেন্ট এখান থেকে নাও আমাদের থেকে, যাদের ওইখানে যে ওরা ভাষাটাও শিখবে, অ্যাট দ্য সেম টাইম ভাষা শেখার পরে একটা ছোট ডিগ্রি নিয়ে সে যেন ওদের জব মার্কেটে ঢুকতে পারে। এই জায়গাটায় আমরা জোর দিচ্ছি, কেননা আমাদের এখানে যেটা হয়, জাপানি যে ল্যাঙ্গুয়েজ শেখা, এখানে হলো ট্রেনারের খুব অভাব। জি, এই ট্রেনারের অভাবের কারণে অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমরা শেখাতে পারছি না। আর জাপানিজরা যেটা চায়, যে ল্যাঙ্গুয়েজের যে স্ট্যান্ডার্ড, এটাকে বলে ওরা N5 বা N4 হলে বেটার, N5ও চলে। N4টা সত্যিকার অর্থে এই টেক্স মানে 1-2 বছর লেগে যায় এটা N4-এর স্ট্যান্ডার্ডে যেতে। তো অনেকে ওই ট্রেনিংটা দেওয়ার ট্রেনার বাংলাদেশে কম, খুবই কম। আমরা চাচ্ছি যে জাপানি প্রবাসী বাংলাদেশিরা ফিরে এসে
তারা এখানে ইনস্টিটিউট সেট আপ করে N4 N5 স্ট্যান্ডার্ডটা বাড়ায়। N4 N5 আর একটু কম, বাট ইদানিং N5ও ওরা নিচ্ছে। তো আমরা এই জায়গাগুলোকে যথেষ্ট ফোকাস দিচ্ছি। ফোকাস দিয়ে দেখা যাক, এগেন আমাদের হাতে তো আর 6 মাস আছে। আমরা যে কাজটা করে যাব, আমার মনে হয় যে আমাদের পরবর্তী গভর্নমেন্ট এসে তারা এই কাজটাকে আরও সুচারুভাবে সম্পন্ন করতে পারবে। না, নিশ্চয়ই নীতি কাঠামোটা তো খুবই গুরুত্বপূর্ণ, যে কাজটা আপনারা না, নীতি কাঠামোর চেয়েও এটার জন্য তো একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ আছে। মানে অনেক ট্রেনিং ইনস্টিটিউট লাগবে, অনেক ট্রেনার লাগবে। আমরা চাচ্ছি যে জাপানি ভলান্টিয়াররা এসে যদি বাংলাদেশে শেখায়, সেই কথাও প্রফেসর ইউনূস বলে আসছেন। জাপানি বিজনেসম্যান, সেখানে কি কোনো প্রণোদনা আছে? প্রণোদনার কথা চিন্তা করেছেন? জাপানি ল্যাঙ্গুয়েজ অনেক আছে না, যে জাপানি পাঠাচ্ছে যে তুমি এই দেশে যাও, যে এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখাও। তো ওইটা আমরা চেষ্টা করছি। তো জাপানের সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। আমরা আশা করি জাপান বাংলাদেশের ওয়ার্কারদের একটা বড় জিনিস, যে দেশেই যায় তারা তাদের মন জয় করে। আমরা আশা করছি যে ইভেনচুয়ালি বাংলাদেশের থেকে প্রচুর লোক, 1 লক্ষ না, এক সময় দেখবেন যে 10 লক্ষ লোক ওইখানে আছে। জি, কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার এখনো বন্ধ। আগের সরকারের সময়ে এটা কখনো চালু হয়েছে, কখনো চালু হয়নি, নানান সিন্ডিকেটের আলোচনা ছিল। সব কিছু মিলিয়ে মানুষ আসলে, এটা তো একটা বড় বাজার মালয়েশিয়া, সেখানে অল্প টাকায় যাওয়া যায়, খুব সহজে যেতে পারে মানুষ সেই কারণে এই সিন্ডিকেট ভাঙা এবং সেখানে শ্রমবাজার ওপেন করা, এটা আসলে এটা নিয়ে তো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মন্ত্রী অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল যথেষ্ট খাটছেন। কয়েক দফা উনি মালয়েশিয়া ঘুরে এসছেন, সেখানে সবার সাথে কথা বলেছেন। এবং এইটা নিয়ে যে আমরা কিছুদিন পরে প্রফেসর ইউনূস আবার মালয়েশিয়া যাচ্ছেন, এই বিষয়টা আবার উত্থাপিত হবে। আমাদের এফার্টটা থাকবে যে মালয়েশিয়ায় আমরা আরও কত বেশি লোক আমরা পাঠাতে পারি, শুধুমাত্র আনস্কিল লেবার না, ওরাও প্রচুর। আপনি জানেন যে মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে খুবই অ্যাডভান্স একটা কান্ট্রি। ওরা প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতেই 5-6 হাজার নতুন জবের তৈরি হয়, খুবই হাই এন্ড, অনেক পয়সাওয়ালা জবের চাকরি। তো ওই জায়গায় আমরা যদি পাঠাতে পারি, আমাদের তো এখন অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হয়েছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, ওইখানে সফটওয়্যার টেকনোলজি পড়া ছেলে মেয়ে বের হচ্ছে, এই ট্রিপলি পড়া ছেলে মেয়ে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা বের হচ্ছে। এদের একটা ডিমান্ড ওইখানে তৈরি হচ্ছে। তো এই জায়গাটাও আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখা যাক যে মালয়েশিয়ার সাথে যদি ওই জায়গাটা আমাদের ভালো একটা অবস্থানে আমরা যেতে পারি, দেখবেন যে বাংলাদেশের থেকে প্রচুর ইঞ্জিনিয়ার যাচ্ছে মালয়েশিয়ায় এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে চাকরি করতে। আপনি জানেন না যে মালয়েশিয়া গত বছর মনে হয় যে ওয়ার্ল্ডের চায়না আর ইউএসএর পরেই, মালয়েশিয়ায় বা জাপানের পরেই সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টরে ইনভেস্টমেন্ট হয়েছে মালয়েশিয়ায়। বাহ, আমাদের দেশের এমপ্লয়মেন্টের কি অবস্থা? দেশের অনেক জায়গায় গার্মেন্টস শিল্প সংকুচিত হওয়ার আশঙ্কা, বা অনেক গার্মেন্টস বন্ধ হয়েছে, যদিও স্ট্যাটিস্টিক্স বলছে যে আমেরিকাতে আমাদের প্রবৃদ্ধি বেড়েছে রপ্তানির, মানে সেই জায়গা থেকে দেশে। আমি তো মনে করি যে যেই চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম, সেই জায়গায় আমাদের গত বছর যদি আপনি দেখেন, জুলাই টু জুন 30 তারিখ পর্যন্ত আমাদের যে এক্সপোর্টের গ্রোথ খুবই ভালো, 8.58%, মানে প্রায় 9%-এর একটা গ্রোথ। এটা তো অ্যামেজিং আমি বলবো। অন্যান্য অনেকে তো ধরেই নিয়েছিলেন যে নেগেটিভ গ্রোথ হবে সেখানে, এবং এই ডেটাটা কিন্তু ম্যানুফ্যাকচার্ড না, ভেরি মাচ এটা ইয়ের ডাটা, সেই জন্য রিয়েল ডাটা। বাংলাদেশ ব্যাংক থেকে ডাটাটা করা হয়। তো আমরা ওইখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপোর্টটা পিক আপ করছে। আর এক্সপোর্ট পিক আপ করা মানে কি? দ্যাট মিনস নতুন জব তৈরি হচ্ছে। তো আপনি এক্সপোর্ট কখন বাড়াতে পারেন? আপনি ওই এক্সপোর্ট বাড়াতে হলে তো আপনার নতুন লোককে হায়ার করতে হয় নাকি? যেটা হচ্ছে যে কিছু ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলোর সত্যিকার অর্থে এফিসিয়েন্সি লেভেল খুব পোর, যে ফ্যাক্টরিগুলোর প্রোডাক্টিভিটি লেভেল খুবই পোর, বা তাদের আসলে মালিকরা আসলে অনেক বেশি ফোকাস ছিল হলো ব্যাংকের থেকে ঋণ নিয়ে চলা। মানে সে আগের আমলে আপনি বুঝেন না, সে ফ্যামিলিকে একটু প্রণোদনা দিলেই তারা আপনাকে ব্যাংকগুলো খালি করে দিচ্ছে যে এখান থেকে নিয়ে যাও।
ওই সমস্ত অনেক ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এটা ঠিক, কিন্তু আমাদের ওভারঅল গার্মেন্ট সেক্টরে ওয়ার্কারের সংখ্যা বেড়েছে, বিকজ আপনার প্রায় 10%, 9%-এর মতো যে গ্রোথ, এটা তো এমনি হয় না। আপনি এক্সপোর্ট একটা জিনিস বেশি করতে গেলে বেশি লোকের দরকার হয়, বেশি লোকের দরকার হবে না। স্বাভাবিক। আমি একেবারে শেষ পর্যায়ে, আমার সময়ে যতটুকু বরাদ্দ ছিল আমাকে শেষ করতে বলা হচ্ছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেহেতু 1 বছর পার করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনি আসলে কি দেখেন, নিজেদের মূল্যায়নটা কি? আমি মনে করি যে এই গভর্নমেন্ট একটা অ্যামেজিং জব করেছে। এটা আমি আমাদের মূল্যায়নটা আপনি পাবেন আরও 2-3 বছর পরে, যে যখন ডাস্ট সেটেল হবে তখন আপনার চিন্তা হবে যে কতটা বিশাল একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা গিয়েছি, দেশটা গিয়েছে। সেই জায়গায় এই গভর্নমেন্ট এসে একটা স্ট্যাবিলিটি, পিস অ্যান্ড স্ট্যাবিলিটিকে ইনশোর করা, এর মধ্যে ইকোনমিকে ফিক্স করা, একটা পুরো রিক্টার স্কেলে 8 ডিগ্রির একটা আপনার ভূমিকম্প হয়েছে, মানে বিশাল। সেই ভূমিকম্প স্ট্রিকেন একটা কান্ট্রিকে আপনি আবার সচল করা, তারপরে আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন রিফর্ম করা, প্রত্যেকটা সেক্টরে আপনি ল অ্যান্ড অর্ডারের জায়গা থেকে শুরু করে এমন কোনো জায়গায় নেই ইমপ্রুভমেন্ট করা, এবং অ্যাট দ্য সেম টাইম মানুষের মুখের কথা ফিরিয়ে দেওয়া। মানুষ ফ্রিডম অফ স্পিচ পেয়েছে, যে যার মতো। আপনি দেখেন না, সন্ধ্যা হলেই তো যে যার মতো বলতে থাকে। আমরা সবাইকে স্যালুট জানাই। আপনি মিথ্যা ছাড়া আপনারা সব কিছু বলেন, তারপর অনেকে তো অনেক কথা বলে, আমরা কারো মুখ বন্ধ করছি না। প্লাস হচ্ছে যে আমরা ইকোনমিতে দেখেন ইনফ্লেশন কমে এসছে, হ্যাঁ, যেটা আমরা যখন গত বছর এই সময়ে আপনার ফুড ইনফ্লেশন ছিল 14.10, এখন এসে ফুড ইনফ্লেশন 7.5-এর একটু উপরে, অর্ধেকে নেমে এসছে। গত বছরের এই সময়ে ব্যাংক পুরো বিধ্বস্ত। আপনার ব্যাংক যদি ওই অবস্থা আরও 2 মাস থাকতো, আমাদের ইকোনমি কলাপস করতো পুরোপুরি। আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার রিএনার্জাইজ করেছি। তারা আবার আপনি ফরেন এক্সচেঞ্জ মার্কেট দেখেন স্ট্যাবল, ইভেন টাকা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করেছে, মানে এটা তো আনথিঙ্কেবল যে ডলারের এগেনস্টে টাকার মান বাড়বে, সেটাও হয়েছে। আপনার রিজার্ভের অবস্থা দেখেন। আমি তো বলি করি, এবং এগ্রিকালচারে আমরা করেছি 6টা বন্যা হওয়ার পরে আমরা প্রোডাকশনটা, আমরা ফার্টিলাইজার সাপ্লাই আমরা ইনশিওর করেছি। ফলে যেটা হয়েছে যে আপনার বড় ক্রপটা বাম্পার হয়েছে এই বছর। অন্যান্য আপনি যদি অন্য যতগুলো সেক্টর, আপনার এর মধ্যে আমরা রিফর্ম এনেছি, কনস্টিটিউশনাল রিফর্ম, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, প্রোক্লেমেশনটা সেই দিন হলো। তারপরে আপনার ট্রান্সপারেন্সি, যে কাজেই আমরা যাচ্ছি আমরা খুবই ট্রান্সপারেন্ট, আমরা বলছি এই কাজগুলো হচ্ছে। আমাদের ভুল হতে পারে, আমরা ভুল হলে তার সাথে সাথেই আমরা সংশোধন করছি। আমি এবং ফরেন পলিসিতে দেখেন, আমরা একদম আগের ফরেন পলিসি আর একটা দেশকে ইজারা দিয়ে দেওয়া হয়েছিল, এখন আমরা সেই ফরেন পলিসিতে চায়না আমাদের বন্ধু, আমাদের সার্কেট ন্যাশনগুলোও আমাদের বন্ধু, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বন্ধু, আসিয়ান আমাদের বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু, এবং আমি আমার স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো তাদের সাথে করছি। এবং তার একটা বড় প্রমাণ হচ্ছে দেখেন এই যে ইউএসের সাথে ট্যারিফ এগ্রিমেন্টটা, ট্যারিফ যে আমি নেগোসিয়েশন হলো, অনেকে তো অনেক বলেছেন যে এই গভর্নমেন্ট এতই দুর্বল যে কিছুই পারবে না। সেই জায়গায় দেখেন আমরা 20% পেয়েছি। আমরা আরও যদি আমার মনে হয় যে আমরা আরও যদি সবাই মিলে লেগে থাকি, ফিউচারে হয়তো আরও কমাতেও পারবো। বাট আমাদের দৃশ্যমান এটা একটা, আমি বলবো যে প্রফেসর ইউনূস ওয়েলকাম জানিয়েছেন প্রতিযোগী দেশগুলোর তুলনায়, এবং এর ফলে কেউ বলতে পারবে না যে আমাদের এক্সপোর্ট আর কম্পিটিটিভ থাকবে না, এক্সপোর্ট এখন কম্পিটিটিভই থাকবে। জি, অনেক ধন্যবাদ শফিকুল আলম যুক্ত হবার জন্য আজকে একাত্তরে। থ্যাংক ইউ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। একাত্তরের সঙ্গে থাকুন।